এনসিপি উপদেষ্টাদের দল, এই দল এখনো পর্যন্ত গুছিয়ে নিতে পারেনি। খবরদার, মানবিক করিডোর নিয়ে চিন্তা করবেন না। চট্টগ্রাম বন্দরকে কারোর হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন না। উপদেষ্টারা হয়েছেন একজন রাজমহলার, মানে চেয়ার পেয়ে তারা মনে করছেন যে এই চেয়ার আজীবনের জন্য, আমাকে আর এই চেয়ার থেকে কেউ সরাইতে পারবে না। আশীর্বাদ হতে গেলে অন্য দল আপনার উপর মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। সুতরাং আপনি কোনো দলের হতে চেয়েন না। এখন অনেক গুঞ্জন রয়েছে যে নির্বাচন কেন বিলম্বিত করা হবে, কারণ এনসিপি উপদেষ্টাদের দল, এই দল এখনো পর্যন্ত গুছিয়ে নিতে পারেনি। তার জেলা কমিটি নাই, উপজেলা কমিটি নাই, নিবন্ধন নাই, সুতরাং সময় লাগবে। এখন তার জন্য যদি আপনি সময় ক্ষেপণ করেন, বাকিরা কি মানবে? গণ অভ্যুত্থান এনসিপি করে নাই, শুধু গণ অভ্যুত্থান বা বিএনপি করে নাই, শুধুমাত্র গণ অধিকার পরিষদ করে নাই, আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান করেছি। প্রত্যেকটা দল, মত, সংগঠন, ব্যক্তি পর্যায়ে এদেশের 18 কোটি মানুষ, সবার ভূমিকা রয়েছে। কিন্তু সবার ভূমিকাকে যখন আপনি ইগনোর করবেন আর একজনকে শুধুমাত্র মাথায় তুলে নাচবেন, তখন বাকিরা কিন্তু আপনার মাথা থেকে ওই একজনকে কিন্তু ফেলিয়ে দিবে। চট্টগ্রাম বন্দর নিয়ে একজনের সাথে কথা হচ্ছিল, একজন বিশেষজ্ঞ। এছাড়া মানবিক করিডোর নিয়ে কথা হচ্ছিল। তিনি বললেন এই দুটি জিনিস, এটি আমাদের সিকিউরিটি কনসার্ন, আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। বিদেশি কোম্পানির হাতে আপনি আপনার বন্দরকে দিয়ে দিবেন, আপনার ব্যবস্থাপনাকে দিয়ে দিবেন, তিনি কি করবেন সেখানে? জাহাজে করে কি আনবেন? অস্ত্র আনবেন নাকি মালামাল আনবেন? আমি আপনি কেউ জানতে পারবো? তখন কি হবে? মানবিক করিডোর, আপনি এখন বাংলাদেশ থেকে আপনি রাখাইনে আপনি রাস্তা বানাবেন, আরাকান আর্মি মানবে নাকি আপনার মায়ানমারের আর্মি মানবে? কেউ মানবে? কেউ তো মানবে না, যুদ্ধ লেগে যাবে। চীন মানবে? ভারত মানবে? আমি কেন এই কাজ করতে গিয়ে আমি যুদ্ধ বাঁধাবো, অন্য দেশের শত্রু হব? সুতরাং সরকারকে আমি এখনো বলতে চাই, খবরদার, মানবিক করিডোর নিয়ে চিন্তা করবেন না। চট্টগ্রাম বন্দরকে কারোর হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন না। জাতিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিদেশিদের দাবেদারি করা, সেটি এদেশের জনগণ গ্রহণ করবে না। আপনারা জানেন যে বলা হলো বিশাল বিশাল বিনিয়োগ আসতেছে, দেশ তো এবার ইউরোপ হয়ে যাবে। একটা বিনিয়োগ এসেছে? এই অবস্থায় বিনিয়োগ আসে না, এটা পাগলেও বোঝে, কিন্তু এই উপদেষ্টারা বোঝে না। এই উপদেষ্টারা বোঝে না যে এই অবস্থায় কোনো বিনিয়োগ আসে না। তারা আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে। আরে ভাই, যে স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না, সেই স্বপ্ন জাতিকে কেন দেখান? মানুষকে যখন বড় স্বপ্ন দেখাবেন আর সেটি আপনি বাস্তবায়ন করতে পারবেন না, তখন মানুষ হতাশ হবে। সুতরাং যতটুকু পারবেন ততটুকু দেখান স্বপ্ন, যতটুকু বাস্তবায়ন করতে পারবেন। যে কারণে আজকের এই আলোচনা যে সংস্কার ও বাস্তবায়ন, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার হতে হবে, একটি জাতীয় সনদ হতে হবে যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে। দেখেন, আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা দলের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে মোটামুটি প্রায় 90% আমরা একমত, আমরা জমা দিয়েছি এবং অন্যান্য দলও জমা দিয়েছে। কোনো কোনো জায়গায় তারা একমত না হয়ে বিশ্লেষণ করেছে বা ব্যাখ্যা দিয়েছে, আমরাও দিয়েছি। এখন একটি দলকে আপনি তৃতীয় স্থান নির্ধারণ করে দিচ্ছেন, হোয়াট ইজ দিস? আপনি জামাতের সাথে, জামাতের আহ্বানে জামাতের সাথে সংলাপ করলেন। বিএনপি 5 থেকে 7 দিন আগে জানিয়েছিল, যেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি গণমাধ্যমে ফাঁস করে দিয়েছেন যে আমরা দেখা করতে চেয়েছি, আমাদের সাথে দেখা করেননি। জামাত দেখা করতে চেয়েছে, জামাতকে সাথে সাথে সাড়া দিয়েছে। তো এরপরে বিএনপির সাথে তো দেখা না করে আর উপায় নাই, 2টা দলের সাথে দেখা করার সিদ্ধান্ত আমরা জানলাম। খুব ভালো কথা, বড় 2টি দল, আপত্তি নাই। কিন্তু গত পরশুদিন যে দলের সাথে বৈঠক হলো, পরের দিন আবার সেই একই দলের সাথে জামাত, বিএনপির পরে 4 জন প্রতিনিধি হেঁটে হেঁটে যায়।
দেখানো হচ্ছে তারা, তাদের গাড়ি নাই, টাকা নাই, খুব কষ্টে রাজনীতি করছে, হেঁটে হেঁটে তারা যমুনায় আসলো, মিডিয়াতে এসেছে, আসছে না? এইভাবে দেখানো হলো। তো কেন, কি উদ্দেশ্যে? আপনাকে কেউ দায়িত্ব দিয়েছে কে তৃতীয় হবে, কে দ্বিতীয় হবে, কে চতুর্থ হবে, সেই স্থান নির্ধারণ করে দেওয়া? অন্য দল চাইলে দেখা করতে পারে না। উপদেষ্টারা হয়েছেন একজন রাজমহলার, মানে চেয়ার পেয়ে তারা মনে করছেন যে এই চেয়ার আজীবনের জন্য, আমাকে আর এই চেয়ার থেকে কেউ সরাইতে পারবে না। হাসিনাও এটা ভাবতো, কোনো লাভ হয়েছে? সুতরাং বলবো, সংস্কার করেন জনগণের মতামত নিয়ে, দলগুলোর মতামত নিয়ে। এককভাবে সিদ্ধান্ত নিলে সেটি কেউ মানবে না। কোনো দলকে স্থান নির্ধারণ করে দেওয়া আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না। সবার সাথে সমতা নির্ধারণ করেন, সাম্য ন্যায় বিচার সৃষ্টি করেন। ন্যায় বিচারের নামে আপনারাই তো অবিচার করছেন, ন্যায় বিচারের নামে আপনারা বৈষম্য বাড়াচ্ছেন। বৈষম্য কমেছে কোথাও? এই যে সচিবালয়ের কর্মকর্তারা আন্দোলন করছে, কেন? হঠাৎ করে কি এমন প্রয়োজন পড়লো যে একটি বিধান আপনাদেরকে জারি করতে হবে, এখনই করতে হবে? আলোচনা করতে পারতেন না? তাদের সাথে বসতেন, ডাকতেন, সংলাপ করতেন, এরপরে আপনারা বিধান তৈরি করতেন, কোনো সমস্যা হয়তো? কিন্তু আপনারা কি করলেন? হুট করে একটি সিদ্ধান্ত নিলেন।